যদি কোনো গ্রামে ৫০০টি লোক বসবাস করে তাহলে সেটি গ্রাম। কিন্তু যদি সেই গ্রামে ২০০-৩০০ অথবা ৪৯৯টি লোক বসবাস করে তাহলে সেটা আর গ্রাম হিসেবে ধরা হবে না। শুনতে অবাক লাগলো? কিন্তু এরকমই হচ্ছে আরাবল্লী পর্বতের সঙ্গে। নমস্কার বন্ধুরা। আজ এই ভিডিওটা আমি শুধুমাত্র কনটেন্ট বানানোর জন্য নয়, একটা দায়িত্ব নিয়ে বানাচ্ছি। আরাবল্লী পর্বত। এটা হলো হিমালয় পর্বতের থেকেও পুরনো পর্বত। প্রায় ২০০ কোটি বছরের পুরনো পর্বত হলো আরাবল্লী। আরাবল্লী শেষ হয়ে গেলে শুধু পাহাড় নয়, আমাদের ভবিষ্যৎও শেষ হয়ে যাবে। আরাবল্লী হলো পৃথিবীর সবচেয়ে পুরনো মাউন্টেন রেঞ্জের মধ্যে একটা, যেটা গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এনসিআর পর্যন্ত ছড়িয়ে আছে। আরাবল্লী শুধু পাহাড় নয়, এটা নর্থ ইন্ডিয়ার ন্যাচারাল সিড। এখন সমস্যাটা হলো, রিসেন্টলি আরাবল্লীর একটা নতুন লিগ্যাল ডেফিনেশন আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে ১০০ মিটারের উঁচু যদি কোনো পাহাড় থাকে তবেই সেটা আরাবল্লী, আর ১০০ মিটারের নিচে যদি কোনো পাহাড় থাকে তাহলে সেটা আর আরাবল্লীর মধ্যে ধরা হবে না। আরাবল্লী হচ্ছে প্রায় ২০০ কোটি বছরের পুরনো একটা পাহাড়। তাই এখানে কতটা পরিমাণ সম্পদ লুকানো আছে সেটা খুবই ভালো করে এই সমস্ত কোম্পানি এবং মাইনিং মাফিয়ারা জানেন, এবং এরা চায় এই পাহাড়ের সমস্ত সম্পদ লুট করতে। এবার সরকারের তরফ থেকে এই নিয়ম আসার পর যে মাইনিং মাফিয়ারা রাতের অন্ধকারে বেআইনিভাবে মাইনিং করছিল, তারা এবার দিনের বেলায় আইনতভাবে মাইনিং করবে। কারণ কি, আরাবল্লীর বেশিরভাগ পর্বতই এরোসলের কারণে 90% আরাবল্লীর পর্বত ১০০ মিটারের কম। তাই এগুলো আরাবল্লী পর্বত মানা হবে না, এবং এগুলো কনজারভেশন এর বাইরে চলে আসবে, এবং কনজারভেশন এর বাইরে চলে আসা মানেই সেগুলোকে মাইনিং মাফিয়াদের হাতে তুলে দেওয়া, এবং মাইনিং মাফিয়াদের অধিকার দেওয়া যে, "যাও, তোমরা যেয়ে মাইনিং করে নাও।" এবার আপনারা বলতে পারেন, মাইনিং হলেই বা কি? এখন শুনুন। আরাবল্লীকে বলা হয় দিল্লির ফুসফুস। যদি আরাবল্লী ভাঙে, থার মরুভূমির বালি দিল্লিতে ঢুকবে, পলিউশন এক্সপ্লয়েট করবে। এখনই দিল্লির পলিউশনের কি অবস্থা সেটা সকলের জানা, এবং আরাবল্লী ধ্বংস হয়ে গেলে দিল্লির পলিউশন যে কোথায় যেয়ে দাঁড়াবে, এবং শুধুমাত্র পলিউশন নয়, দিল্লি ধীরে, ধীরে মরুভূমিতে পরিণত হবে। কারণ কি, থার মরুভূমির বালির এর যে অংশটা সেটা সিল হিসেবে, একটা বড় দেওয়াল হিসেবে আরাবল্লী দাঁড়িয়ে থাকতো। এখন আরাবল্লী চলে গেলে থার মরুভূমি নিজের দীর্ঘীকরণ করবে, এবং আস্তে, আস্তে থার মরুভূমির দৈর্ঘ্য বাড়তে থাকবে। থার মরুভূমি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জার। ভারতের মধ্যে সবথেকে বেশি পরিমাণ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয় এই আরাবল্লী পর্বত থেকে, এবং এই আরাবল্লী পর্বত যদি ধ্বংস হয়ে যায় তাহলে পানীয় জলের বড় একটা সমস্যা তৈরি হবে। শুধুমাত্র মানুষদের দিক থেকে দেখতে গেলেও তো হবে না। আমাদেরকে জঙ্গলের দিক থেকে এবং জঙ্গলে বসবাসকারী পশু-পাখিদের দিক থেকেও দেখতে হবে। জঙ্গল শেষ হলে পশু-পাখি শেষ হবে। এটা ডেভেলপমেন্ট না, এটাই ধ্বংস। এবার আপনারা বলতে পারেন, সরকার তো বলেছে কোনো নতুন মাইনিং লিস্ট দেওয়া হবে না। নতুন মাইনিং লিস্ট দেওয়া হবে না ততক্ষণই যতক্ষণ না এমপিএসএম লাগু হবে। কিন্তু এমপিএসএম কি? এমপিএসএম হলো একটা রিপোর্ট টাইপের, যেখানে এক্সপার্টরা সম্পূর্ণ এলাকাটা ঘুরে বিবেচনা করে যে কোন জায়গায় মাইনিং করা যাবে এবং কোন জায়গায় যাবে না। যে জায়গায় যাবে না সেগুলোকে ভালোভাবে কনজারভেশন এর মধ্যে রাখা হয় পশু-পাখিদের জন্যই, এবং যে জায়গায় মাইনিং করা যাবে সেই জায়গার জন্য মাইনিং লিস্ট প্রোভাইড করা হয়। আপনারা সারান্ডা ফরেস্টের নাম শুনেছেন? সারান্ডা ফরেস্টেও এমপিএসএম লাগু করা হয়েছিল। প্রথমে ২০% এলাকায় মাইনিং জোন করা হয়, এবং বাকি ৮০% এলাকা পশু-পাখিদের জন্য ছাড়া হয়। পরবর্তীকালে যখন মাইনিং মাফিয়ারা দেখে যে এই ৮০% এ আয়রন ওর প্রচুর আছে, এবং তারপরে পুরো সারান্ডা ফরেস্টে মাইনিং করা হয়। তাই এখন আরাবল্লী পর্বতের সঙ্গে যে কি হবে সেটা আরামসে আপনারা বুঝতে পারছেন। আমরা ভায়োলেন্স চাই না, আমরা পলিটিক্সও চাই না। আমরা চাই আরাবল্লীর পুরো প্রোটেকশন এবং এই হাইট রুল বাতিল। যদি আপনারা এখনো চুপ থাকেন তাহলে ২৬ মে দুনিয়া নয়, ভারত খতম হয়ে যাবে। তো এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন। কমেন্টে লিখুন #সেভ আরাবল্লী। পাহাড় কথা বলতে পারে না। তাই আমাদেরকে বলতে হবে সেভ আরাবল্লী, সেভ ফিউচার।